আমি তোমাকে ভালোবাসি পড়ি। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করে? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? দেখে থাকলে আমাকে প্রপোজ করতে আসতি না। বড় লোকের মেয়েকে বিয়ে করে কোটি কোটি টাকা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিস? হ্যাঁ, তুমি আমাকে চা পালার বলো, কিন্তু আমার বাবাকে কেন বলছো? ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি, তোমার সম্পত্তি দেখে তোমাকে ভালোবাসিনি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। চুপ কর ছোট লোক। আগে আমাদের সমান হবি, তারপর ভালোবাসি বলতে আসবি। যা এখান থেকে। পরীর বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, মনে হচ্ছে আমি তাদের কাছে কোনো জোকার, তাই ওখান থেকে চলে আসলাম। এখন পরিচয়টা দিয়ে নিই, আমি হৃদয়। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো নভা ইসলাম মেঘা, ডাক নাম পরি। পরি আমার ফুফাতো বোন। অবশ্য ওরা আমাদের আপনজন বলে পরিচয় দেয় না, কারণ ওর বাবা অনেক বড় লোক আর আমার বাবা সামান্য সরকারি চাকরিজীবী। ওরা সুযোগ পেলে আমাদের অপমান করে, আর ফুফু মারা যাওয়ার পর তো ওর বাবা আমাদের চোখে দেখতেই পারে না। ফুফু মারা যাওয়ার সময় পরি অনেক ছোট ছিল, এখনো ওর বাবার মতো হয়েছে। ও কখনোই আমাদেরকে সহ্য করতে পারতো না, কিন্তু আমি ওকে ছোটবেলা থেকে ভালোবাসতাম, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। আজকে বললাম, তারপর কি হলো তা তো দেখলেনি। আমরা দুজনে একই কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ি। ও বিজ্ঞান শাখায় আর আমি ব্যবসা শিক্ষা শাখায়। আমি ক্লাস করতে গেলাম। কি রে, কি হয়েছে তোর? আরে পরীকাজ বলেছিলাম ওকে আমি ভালোবাসি। তুই তো জানিস ও ওই রকমই, তাও তুই কেন ওকে প্রপোজ করতে গেলি? পারলে তুই ওকে ভুলে যা। কিভাবে ভুলবো? আমি ওকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। আচ্ছা, মন খারাপ করিস না। ক্লাস শেষ করে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখনই বাবা আসলো। তোর বড় চাচার মেয়ের বিয়ে, তাই কালকে আমাদের সেখানে যেতে হবে। বাবা, তুমি তো জানো পরিয়ার বাবা আমাদেরকে তো সহ্যই করতে পারে না, আর সেখানে তারাও আসবে। তারপর আমাদের যেতে হবে। তোর বড় চাচা আমাদেরকে অনেক করে বলেছেন, না গেলে সে কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, যাব। তারপর খেয়ে দিয়ে রুমে আসলাম। আমার বাবারা 3 ভাই 2 বোন। তাদের ভিতর আমার বাবা মেজো, আর পরি হলো আমার বড় ফুপির মেয়ে। একটা অসুখের কারণে বড় ফুপু মারা গেছে, তখনই পরি ছোট ছিল। আমি রুমে শুয়েছিলাম, তখনই ছোট বোন সিনহা এসে বলল, ভাইয়া, তুমি আর পরিয়া আপু তো একই কলেজে পড়ো। আপু তোমার সাথে কথা বলে না? না। তুমি যে আপুকে ভালোবাসো তা তো বলেছো। আজকে বলেছি, কিন্তু বিনিময়ে থাপ্পড় দিয়েছে, আরো অনেক কথাই বলেছে। মন খারাপ করো না ভাইয়া, দেখো একদিন পরি আপু তোমার ভালোবাসা ঠিকই বুঝবে। জানি না রে সেদিন কখনো আসবে কিনা, কিন্তু ভাবছি আমরা ওখানে গেলে ওরা আমাদের অনেক অপমান করবে। ওখানে যাওয়ার পর সবসময় ওদের থেকে দূরে থাকবি, ওদের সাথে কোনো কথা বলবি না। ঠিক আছে ভাইয়া। আচ্ছা যা, এখন ঘুমা। তারপর সিনহা চলে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমাকে দেখেই জুয়েল বলল, কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কালকে বড় চাচার মেয়ের বিয়েতে যেতে হবে, আর সেখানে পরিরাও আসবে, আর ওরা তো আমাদের দেখলে অপমান করবে, তাই নিয়ে চিন্তায় আছি। তারপর চা খেতে গেলাম আর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। সন্ধ্যায় বাসায় গেলাম, রাতে সবাই সবকিছু গুছিয়ে নেবে। আমরা সকালে রওনা দেব। তারপর রুমে এসে সবকিছু ব্যাগের মধ্যে ভরে নিলাম। গোছানোর পর সবাই একসাথে খেয়ে নিলাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, কারণ বড় চাচার বাড়িতে যেতে প্রায় 5-6 ঘন্টার মতো লাগে। এসে সবাই খেয়ে রওনা দিলাম। দুপুর 3টার সময় বড় চাচার বাড়িতে গিয়ে পৌঁছালাম। বড় চাচা অনেক খুশি হয়েছে আমরা এসেছি বলে। সবার সাথে কথা বলে খেতে গেলাম। খাওয়ার পর একটা রুমে আসলাম ঘুমানোর জন্য। সবাইকে দেখলাম, কিন্তু পরি আর ওর বাবাকে দেখলাম না। মনে হয় এখনো আসেনি। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম।
ঘুম থেকে উঠে কিছু খেয়ে সব কাজিনে মিলে আড্ডা দিতে লাগলাম। তখনই বাসার বাইরে একটা গাড়ির শব্দ পেলাম। বড় চাচা আরো অনেক গাড়ির কাছে গেল, আমরাও গেলাম। মনে হয় পরীটা এসেছে। পরীর বাবা আমাকে দেখে বলতে লাগলো, এভাবে দাঁড়িয়ে না থাকে আমাদের ব্যাগগুলো তো নিতে পারো। আমি আর কিছু বললাম না, চুপচাপ তাদের ব্যাগগুলো নিয়ে ভিতরে গেলাম। রাতে সবাই মিলে একসাথে খেয়ে যে যার মতো ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে নাস্তা করে কাজিনটা সবাই মিলে ঘুরতে গেলাম। পরিও ছিল। আমরা সবাই মিলে ঘুরতে লাগলাম। হঠাৎ দেখলাম পরিবহনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছে, আর পিছন থেকে একটা ট্রাক আসছে। ট্রাকটা হর্ন বাজাচ্ছে, কিন্তু পরি শুনতে পাচ্ছে না। আমি দৌড়ে গিয়ে পরীকে সরিয়ে নিলাম। দুজন রাস্তার পাশে পড়েছি, আমি নিচে আর পরি আমার উপরে। ওকে জড়িয়ে ধরে আছি। অনেক বড় বিপদ থেকে বাঁচলাম। পরি আমার উপর থেকে উঠে, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তোর মতো চরিত্রহীন ছেলে আমি জীবনেও দেখিনি। কথাগুলো বলেই পরি চলে গেল, আর আমি রাস্তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। পরীকে বাঁচাতে গিয়ে আমার অনেক জায়গা কেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। এর থেকেও বেশি কষ্ট হচ্ছে পরীর কথাগুলো শুনে। আমার কাজিনরা এসে আমাকে পাশের একটা ওষুধের দোকানে নিয়ে ব্যান্ডেজ করিয়ে দেয়। তারপর বাসায় চলে আসলাম। সবাই জিজ্ঞাসা করছিল যে আমার শরীরে ব্যান্ডেজ কেন। আমি তাদের বললাম রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। রাতে সবাই খাওয়ার জন্য ডাকলো। তাদের বললাম খেতে ভালো লাগছে না। রুমের মধ্যে শুয়ে আছি, তখনই সিনহা আসলো। ভাইয়া তুমি খাবে না কেন? আর তোমার ঠোঁট কেটে গেছে কিভাবে? পরীকে বাঁচানোর জন্য ওকে স্পর্শ করেছিলাম, তাই ও থাপ্পড় মেরেছে। এই জন্য তুমি ভাত খেতে পারছো না? হ্যাঁ। তোমার খুব কষ্ট হচ্ছে না ভাইয়া? আরে পাগলি, আমার কোনো কষ্ট হচ্ছে না, তুই মন খারাপ করিস না। আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি গেলাম। আচ্ছা। সিনহা চলে গেল, আমি শুয়ে পড়লাম। সিনহা আর পরীর কথা। আপু তুমি ভাইয়াকে শুধু শুধু মারলে কেন? ওই লুচ্চাটা আমায় স্পর্শ করেছে, তাই মারছি। আমার ভাইয়ার সম্পর্কে আর একটাও বাজে কথা বলবেন না, সে তোমার জীবন বাঁচিয়েছে। এখন তো তোরা কত মিথ্যা কথাই বলবি, এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, তুই যা। যাচ্ছি, তবে একদিন আমার ভাইয়ার জন্য তোমাকে কাঁদতে হবে। সেদিনটা কখনোই আসবে না। সিনহা চলে আসলো। সকালে ঘুম থেকে উঠলাম, হাত মুখ দিয়ে কিছু খেয়ে নিলাম। আজকে বরাবর বিয়ে, তাই অনেক কাজ করতে হবে। বরপক্ষ চলে এসেছে, আর আমি পরীকে দেখে আরেকবার ক্রাশ খেলাম। খেয়াল করলাম অনেক সুন্দর করে সেজেছে, আর ভাবছি কবে যে পরি আমার ভালোবাসা বুঝবে। বিয়ের অনুষ্ঠান শেষ হলো, সব কাজিনরা এই 2-1 দিনের ভিতরে চলে যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যাওয়ার আগে গ্রামটা ঘুরে দেখবো। তাই রাতে সবাই ঘুরতে বেরোলাম। সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে, আর আমি শুধু পরীকে দেখছি। হঠাৎ দেখলাম পরি মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েছে। সবাই যাচ্ছে একটা রাস্তায়, আর পরি যাচ্ছে অন্য রাস্তায়। আমি পরির পিছু নিলাম। অনেক দূর হাঁটার পর পরির মনে হলো যে অন্য রাস্তায় চলে গেছে। পিছনে আমাকে দেখে বলতে লাগলো, তুই আমার পিছু কেন নিয়েছিস? তুমি একা একা একটা অন্য রাস্তাতে হাঁটছিলে, তাই তোমার পিছু নিয়েছি, যদি তোমার কোনো বিপদ হয়। তুই সাথে আছিস বলেই তো বিপদ শুরু হচ্ছে। এর ভিতর হঠাৎ করে কিছু একটা শব্দ শুনে পরি আমাকে জড়িয়ে ধরল। আমি তো কারেন্টের শক হওয়ার মতো হয়ে গেলাম। আমি কোনোদিনও কল্পনা করিনি যে পরি আমাকে জড়িয়ে ধরবে। তখনই সেই রাস্তা দিয়ে একজন লোককে যেতে দেখলাম। সে আমাদের এই অবস্থা দেখে চেঁচিয়ে লোক জড়ো করল। তারা আমাদের এই অবস্থা দেখে সবাই ভুল বুঝল। আমরা তাদের বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। অনেক লোক জড়ো হলো। আমাদের বাসায় খবর দেওয়া হলো। বড় চাচা, আমার বাবা, পরির বাবা, বাসায় সবাই এসেছে। বড় চাচা, আমার বাবা, পরির বাবা তাদের মান সরানোর ব্যাপার। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দেবে।
কিন্তু পরি আমাকে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। তখনই পরির বাবা বলল, দেখ মা, তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। আর তাছাড়া আমি শুধু শুধু এতদিন হৃদয়ের বাবাকে অপমান করে এসেছি। তাকে তো অপমান করার পরেও সে আমাকে তার বোনের জামাই হিসেবে সম্মান করে। আর হৃদয় অনেক ভালো ছেলে, দেখবি ও তোকে অনেক সুখে রাখবে। বাবা, আমি ওকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। তারপর পরি বাধ্য হয়ে এক প্রকার বিয়েতে রাজি হলো। কাজী থেকে আমাদের বিয়ে পড়ানো হলো। সবাই মিলে আমাদের বাসর ঘর সাজিয়ে দিল। রাতে 12টার সময় বাসর ঘরে প্রবেশ করলাম। পরি বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন গালি দিচ্ছ? তোকে কে বলেছে আমার পিছু পিছু যেতে? তুই যদি না আসতি তাহলে এসবের কিছুই হতো না। সবকিছু ভুলে গিয়ে চলো, আমরা নতুন করে শুরু করি। তুই আর একটা কথা বলবি না। আমি তোকে কখনোই স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। শুধু বাবার মুখের দিকে তাকিয়ে তোকে বিয়ে করেছি। 6 মাস পর তোকে ডিভোর্স দিয়ে আমি রাব্বিকে বিয়ে করব। তোমার বয়ফ্রেন্ড আছে? আগে তো বলনি। তুই কে যে তোকে বলতে হবে? এতদিন পরির করা অপমানে যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে বেশি খারাপ লেগেছে তার বয়ফ্রেন্ড আছে এই কথাটা শোনার পরে। আমি বললাম, আছে, তুমি শুধু এই 6টা মাস আমার বাবা মায়ের সাথে একটু ভালোভাবে ব্যবহার করো। তোর বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করু মানে? আমি তো তোদের বাড়ি থাকছি না। মানে বুঝলাম না তোমার কথা। এখন বোঝা লাগবে না, কালকে ঠিকই বুঝতে পারবি। আর এখন আমাকে বিরক্ত করবি না। তুই নিচে ঘুমাবি আর আমি খাটে। এই শীতে আমি কিভাবে নিচে ঘুমাবো? তা আবার কোন বালিশ, চাদর ছাড়া? কিভাবে ঘুমাবি তুই ভালো জানিস। এই বলে পরে ঘুমোতে চলে গেল। আমি কোনো রকম নিচে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম। আজকে সবাই চলে যাব। নাস্তা করার পর পরি আমার বাবাকে বলল, বাবা, বলছিলাম কি, আমাদের পড়াশোনা তো এখনো শেষ হয়নি। আর আমাদের বাসা থেকে আমাদের কলেজ অনেক দূরে। তাই বলছিলাম কি, আমাদের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যদি আমরা আমাদের বাড়িতে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে? যদি আপনার আপত্তি থাকে তাহলে থাকবো না, কিন্তু এটা আমাদের দুজনের পড়াশোনার জন্য ভালো। আপনি একদমই চিন্তা করবেন না বাবা, আমি সবসময় ওর খেয়াল রাখবো। একদম চিন্তা করবেন না, আপনার ছেলে আমাদের ওখানে ভালোই থাকবে। তোমরা থাকতে চিন্তা কিসের? আমি শুধু তাদের কথা শুনতে থাকলাম। কিছুই বলতে পারলাম না, কারণ এখানে আর আমার কথার কোনো গুরুত্ব নেই। পরি এমনভাবে সবাইকে বলল যে আমার কথা কেউ বিশ্বাসই করবে না। এর জন্য রাতে পরি এভাবে বলছিল। বড় চাচার বাড়ি থেকে যে যার মতো চলে গেলাম। আর আমি পরির সাথে ওদের বাড়িতে আসলাম। পরি আমাকে ও রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে বলল, আজ থেকে আমার সব কথা তোকে শুনতে হবে। যদি না শুনিস তাহলে বুঝতে পারছিস যে কি হবে। এর জন্য বুঝি আমাকে এখানে নিয়ে এসেছ? তুই যা ভাবতে পারিস। আমিও দেখব তুমি কত অপমান করতে পারো। তোমার অপমান আমি তোমার ভালোবাসা হিসেবে নেব। আর কখনো আমার সামনে ভালোবাসার কথা বলতে আসবি না। তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? ভালো তো তোমাকে একদিন বাঁচতেই হবে। সেই দিন কোনো দিনই আসবে না। এই বলেই পরি চলে গেল। রাতে খেয়ে ঘুমোতে গেলাম। পরি খাটে আর আমি নিচে শুয়ে আছি। সকালে পরিটাকেই আমি ঘুম থেকে উঠলাম। পরির দিকে তাকিয়ে দেখি ও এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় পরিকে অনেক সুন্দর লাগছিল। চুলগুলো পরির মুখের সামনে এসে পড়ছে। আমি একবার ভাবলাম চুলগুলো সরিয়ে দেব। তারপর আবার মনে হলো পরি যদি জেগে যায় তাহলে তো আমাকে ভুল বুঝবে। যা হবার হবে। আমি তো পরির স্বামী, বাড়ি তো কেউ নেই, আর ও এখনো ঘুমিয়ে আছে। পরি চুলগুলো সরিয়ে দিলাম। পরীকে এত কাছ থেকে কখনোই দেখিনি, তাই লোভ সামলাতে পারলাম না। পরীর গালে একটা কিস করে দিলাম। আর তখনই পরি জেগে গেল।
সাথে সাথেই কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? আমি ইচ্ছে করে করিনি, কিভাবে যে হয়ে গেল। চুপ! কুত্তার বাচ্চা, তোর মতো লুচ্চা বদমাস এছাড়া আর কি করতে পারবে? আর কখনো তুই আমাকে স্পর্শ করবি না। এই বলেই পরি চলে গেল। নাস্তা করে আমাকে রেখে গাড়ি নিয়ে কলেজে চলে গেল। তারপর আমি আমার মতো কলেজে গেলাম। কলেজের বন্ধুদের কাউকে বলিনি আমার আর পরির ব্যাপারে। কলেজে গিয়ে দেখি পরি ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ওর ছেলে বন্ধুরা ওর গায়ে পড়ছে, কিন্তু পরি তাদেরকে কিছুই বলছে না। আড্ডা দেবে ভালো কথা, তাই বলে ছেলেরা গায়ে পড়বে আর ও কিছুই বলবে না। আগে হলে মেনে নেওয়া যেত, কিন্তু এখন তো অন্য কারোর বউ। না, আমি সব দেখতে পারছি না। সোজা পরির কাছে গিয়ে বললাম, না, আমি এসব দেখতে পারছি না। সোজা পরির কাছে গিয়ে বললাম, পরি, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই ছোট লোকের বাচ্চা, আমার সাথে তোর আবার কিসের কথা? যা বলার এখানে বল। তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ ভালো কথা, তাই বলে তারা তোমার গায়ে পড়বে আর তুমি কিছুই বলবে না? ওই কুত্তার বাচ্চা, আমি যা করি তাতে তোর সমস্যা কি? কিন্তু তোমার ওই বন্ধুদের আমার মোটে সুবিধার মনে হচ্ছে না। পড়ি, এই ছোট লোকটা কে যে আমাদের খারাপ বলছে? তুমি রাগ করো না রাব্বি, ওরা গরিব বলে আমার বাবা ওকে আমাদের বাসায় এখানে এনে লেখাপড়া করাচ্ছে। আমি এখনই ওকে মজা বোঝাচ্ছি। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় রাব্বিকে খারাপ বলার? দূর হ আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না। আমি সেখান থেকে চলে আসলাম মাথা নিচু করে। আমি তো পরীকে ভালোবাসি, তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করে? সকালে থাপ্পড়ের কারণে ঠোঁটটা কেটে গেছিল, এখন আবার এই একই জায়গায় থাপ্পড় দেওয়ার ফলে অনেক রক্ত বেরোচ্ছে। ক্লাসে যাওয়ার পর জুয়েল বলল, কিরে, তোর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, কিভাবে হলো এসব? আসার সময় রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার কাছে মিথ্যা বলবি না, কি হয়েছে বল। তারপর ওকে সবকিছু বললাম। চিন্তা করিস না রে, এখন তো পরি তোর বউ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বউ কিন্তু 6 মাসের। 6 মাস পরে আমাকে ডিভোর্স দিয়ে রাব্বিকে বিয়ে করবে। তার আগে ও তোর ভালোবাসা বুঝবে। ক্লাস শেষ করে বাসায় আসলাম। পরি এখনো আসেনি, আর ওকে কলেজে দেখিনি। পরির বাবা ব্যবসার কাছে বিদেশে গেছেন, এই জন্য পরি যা খুশি তাই করছে। রাতে পরি বাসায় আসলো। আমি বললাম, এত রাত করে বাসায় আসলে কেন? আমার বাসা আমি যখন খুশি আসবো, তাতে তোর কি? আমি তোমার স্বামী। তোকে বলেছি না আমি তোকে স্বামী হিসেবে মানি না? তারপরেও তুই কেন বারবার আমাকে বিরক্ত করিস? তোর জন্য রাব্বি আমার উপর আজকে অনেক রাগ করেছে। তোকে তো 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব, তাও কেন আমাকে তোর বউ বলিস? কিন্তু তুমি এখন আমার বউ। তুমি কখন কোথায় যাবে, কি করবে, কার সাথে দেখা করবে, তার কারণ আমাকে বলতে হবে। তোকে এক কথা কতবার বলবো, তুই আমার বিষয়ে নাক গলাবি না। এই বলেই পরি রুমে চলে গেল। আমি মনে হয় একটু বেশি ভালোবেসেছিলাম, তাই হয়তো এখন কষ্টটা একটু বেশি পাচ্ছি। ও আমাকে এত ভালোবাসে যে আমার প্রতি ওর ভালোবাসা থাপ্পড়ের মাধ্যমে প্রকাশ করে। থাপ্পড়ের কারণে যতটা না কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় যখন ও রাব্বির সাথে থাকে। রাতে আর খেতে পারলাম না, কি করে খাবো? পরির থাপ্পড়ের কারণে ঠোঁটের অনেকখানি কেটে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। পরি আমার আগেই চলে এসেছে। কলেজে গিয়ে দেখি পরির বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি সহ্য করতে পারলাম না, তাই ক্লাসের দিকে রওনা দিলাম। তখনই রাব্বি আমাকে ডাক দিল। এই ছোট লোকের বাচ্চা, তুই পরীকে বিরক্ত কেন করিস? পরী তো তোকে ভালোবাসে না, আর 6 মাস পরেই তো তোকে ডিভোর্স দিয়ে দেবে। তারপরও তুই পরীকে কেন ডিস্টার্ব করিস? কেন ওর পিছু চাচ্ছিস না? মুখ সামলে কথা বল রাব্বি। পরীকে ভালোবাসি বলে ওর করা অপমান সহ্য করি, কিন্তু কিন্তু তুই সেই সুযোগ পাবি না।
ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো? তোর মতো ছেঁচেরা আর আমি কখনো দেখিনি। আমার মাথায় রক্ত চলে আসলো, সাথে সাথেই রাবিকে চড় মারতে শুরু করলাম। এর মধ্যে আমার বন্ধুরা সহ কলেজের সবাই চলে এসেছে। তারা এসে আমাকে রাবিকে ছাড়িয়ে দুই পাশে নিয়ে গেল। তার বাচ্চা, তুই কোন সাহসে রাব্বির গায়ে হাত তুললি? রাব্বি আমার মা বাবাকে নিয়ে কথা বলেছে, তাই মেরেছি। রাব্বি যা বলেছে তা তো ঠিকই বলেছে। তোর বাবা মা যদি ভালোই হতো তাহলে তোর সাথে আমার বিয়ে দিত না। আমার তো মনে হয় তোর বাবা মা টাকার লোভে তোকে আমার পিছু লাগিয়ে দিয়েছে। মনে হয় তোর বোনকেও কোনো বড়লোক ছেলের পেছনে লাগিয়ে দিয়েছে। তোদের চরিত্র তো এমনই। তোর সাহস কে করে হয় আমার বাবা মা বোনের সম্পর্কে বাজে কথা বলার? এর ভিতরে প্রিন্সিপাল চলে এসেছে। কি হচ্ছে কি এখানে? তোমাদের সাহস তো কম না, কলেজ ক্যাম্পাসে মারামারি করো। স্যার, হৃদয় আমাকে অনেক দিন থেকে বিরক্ত করে। আজ আমার গায়ে হাত দিয়েছে। ঘটনার সময় যারা ছিল তারা সবাই পরীর বন্ধু, সবাই পরীর কথায় সায় দিচ্ছে। প্রিন্সিপাল আমাকে বলল, হৃদয়, আমি তোমাকে ভালো মনে করেছিলাম, কারণ তুমি অনেক ভালো ছাত্র, কিন্তু তোমার কাছে এইটা আমি আশা করিনি। স্যার আমাকে মাফ করে দিন, আমি আর কখনো মারামারি করব না। তুমি ভালো ছাত্র বলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রেখো এটাই লাস্ট। এই বলেই স্যার চলে গেল। তারপর আমি পরীকে বললাম, তোকে আমি ভালোবাসি বলে এতদিন তোর করে অপমান সহ্য করেছি। আজকে তুই মা বাবা আর আমার কলিজার টুকরো বোনকে অপমান করেছিস। এরপর তোকে আমি কোনোদিন মাফ করবো না। এখন তো তোর প্রতি আমার ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। একটা কথা মনে রাখিস, তোকে একদিন আমার জন্যই কাঁদতে হবে। আফসোস, সেই দিনটা কোনো দিনই আসবে না। দেখা যাবে, 6 মাস পর তোর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। এই বলেই চলে আসলাম, সরাসরি আমার পাশে আসলাম। গিয়ে আমার বাবা মাকে সবকিছু খুলে বললাম। তুই এতদিন এত কষ্টে ছিলি, আমাদের বলিসনি কেন? চিন্তা করিস না, দেখবি একদিন ঠিকই ওর ভুল বুঝতে পারবে। ওইদিকে পড়ি বাড়ি ফিরে মনে মনে বলছে, যাক, এতদিনে ছোট লোক পিছু ছাড়লো, এখন থেকে শান্তিতে থাকতে পারবো। কেমন আছো বাবা? ভালো বাবা, তা তোমার তো আরো কিছুদিন পরে আসার কথা ছিল। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই চলে আসলাম। তা তুই একা কেন? হৃদয় কোথায়? ও চলে গেছে। চলে গেছে মানে? এ তুই কি করছিস? তুই ওর সাথে এমনটা কিভাবে করতে পারলি? বাবা, আমি ওকে ভালোবাসি না, শুধু তোমার সম্মানের জন্য ওকে বিয়ে করেছি। আর রাব্বির গায়ে হাত তুলেছে। ভুলে যাস না, ও এখন তো স্বামী। শুধু 6 মাসের, তারপর ওকে ডিভোর্স দিয়ে দিব। তুই আবারও ভুল করছিস। মেয়েদের বিয়ে একবার হয়। ওর বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আর তুমি চাও না আমি সুখে থাকি? সব বাবারাই চাই তার মেয়ে সুখে থাকুক। আমি শুধু তোর ভুলটা ধরিয়ে দিচ্ছি। আমি কোনো ভুল করছি না বাবা, আমি রাব্বির সাথেই সুখে থাকবো। সিদ্ধান্ত নিবি বুঝে শুনে নিস, পরে যেন পস্তাতে না হয়। তারপর পরীর বাবা ভিতরে চলে গেল। এদিকে আমি রাতে শুয়ে শুয়ে ভাবছি, কিভাবে পারলো পরে আমাকে এতটা অপমান করতে। পরের দিন কলেজে গেলাম। যাওয়ার পর জুয়েল বলল, যা হয়েছে সবকিছু ভুলে যা, নতুন ভাবে শুরু কর। তোর কি মনে হয় আমি দেবদাস হয়ে থাকবো? মানে? আমার মনে এখন পরিচ্ছন্ন কোনো ভালোবাসা নেই, তাই এখন আর ওর কথা ভেবে কষ্ট পাবো না। আমি যেমন ছিলাম তেমনই থাকবো, আগের মতোই সবার সাথে আড্ডা দেব। ভালোই বলেছিস, ওই মেয়ের জন্য তুই কেন কষ্ট পাবি? আচ্ছা এখন চল ক্লাসে যাই। চল। আমাকে দেখে
সবাই অনেক অবাক হয়েছে। গতকালকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আজকে আমাকে কলেজে দেখেছে বলে। ক্লাস করে কলেজের ক্যাম্পাসে বসে আড্ডা দিয়েছি, তখনই দেখলাম পরি আর তার বন্ধুরা আমাদের সামনে নিয়ে বাইকে করে যাচ্ছে। আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। বিকেলে জুয়েল ফোন দিল। কি রে, কই তুই? কেন? বাসায়। ও, তাড়াতাড়ি মামার চায়ের দোকানে চলে আয়। কেন? সবাই এসেছে, আড্ডা দেবো তাই। ওকে, আসছি। তারপর আমি গেলাম। রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। এভাবেই চলছিল কলেজে। আমি আর পরীর দিকে তাকাই না। এভাবেই 5 মাস চলে গেল। ডিভোর্সের আর মাত্র 1টা মাস বাকি আছে। এতদিন যতটা সম্ভব পেরেছি পরীকে ভুলে থাকতে। এখন আর পরীর প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই। পরী মনে মনে বলছে, আমি ভেবেছিলাম হৃদয় আমার জীবনে না থাকলে হয়তো আমি ভালো থাকবো। সত্যি কথা বলতে প্রথম 3-4 মাস ওর কথা একদমই মনে পড়েনি, কিন্তু আস্তে আস্তে হৃদয়কে ভীষণ মিস করা শুরু করি। যতই ডিভোর্সের দিন ঘনিয়ে আসছে ততই মনে হচ্ছে কি যেন একটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। এখন রাত করে বাসায় ফিরে হৃদয়ের সেই কথাগুলো মনে পড়ে। এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে না, কেমন জানি সবকিছু বিরক্তিকর লাগছে। কলেজে ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি বললে ভুল হবে। ওরা কথা বলছে আর আমি ওদের কথা শুনছি। কেন জানি আমার কিছুই ভালো লাগছে না। জানি না এমন কেন হচ্ছে। কি হয়েছে পরি? আমার আবার কি হবে? না, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আগের মতো আর নেই, পরিবর্তন হয়ে গেছ। ফালতু কথা বলবে না তো। আমি কোনো পরিবর্তন হইনি, আগের মতোই আছি। আর সবসময় যে সবার মন মানসিকতা একই রকম থাকবে তা তো নয়। রাগ কেন করছ? আমি তো জাস্ট এমনি বললাম। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, আর তোমার সব ফালতু কথা বাদ দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা, বাদ দিলাম। তারপরও রাগ করো না প্লিজ। চলো না, কোথাও ঘুরে আসি। আমার ভালো লাগছে না। চল পরি, সবাই যাব। আচ্ছা চলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ওদের সাথে ঘুরতে গেলাম আর রাব্বির কথাগুলো ভাবতে থাকলাম। আমি কি সত্যি বদলে গেছি? কিন্তু কেন? কিছুদিন ধরে দেখছি আমি হৃদয়কে নিয়ে একটু বেশি ভাবছি, ওকে নিয়ে বেশি বেশি চিন্তা করছি, অনেক মিস করছি। যতই ভুলে থাকার চেষ্টা করছি ততই আরো বেশি মনে পড়ে যায় ওর কথা। আর কিছুই ভাবতে পারছি না, মনে হয় পাগল হয়ে যাব। দেখ পরি, জায়গাটা অনেক সুন্দর, সবাই কত আনন্দ ফুর্তি করছে, আর তুই কেন পাগলের মতো আচরণ করছিস? জানি না, আমি কিছুদিন ধরে আমার কিছুই ভালো লাগছে না। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার, কিন্তু পারি না। অনেক বেশি মনে পড়ে যায় ওর কথা। কার কথা বলছিস? হৃদয়। কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার জন্য, কিন্তু তারপরেও কেন জানি চোখের সামনে চলে আসে। জানি না আমার এরকম কেন হচ্ছে। তুই হৃদয়কে ভালোবেসে ফেলেছিস? কি বলছিস এসব? আমি ওকে কখনো ভালোবাসবো না। আমি তো রাব্বিকে ভালোবাসি। তুই মুখে বলছিস সে কথা, কিন্তু তোর পরিবর্তন তোকে বলে দিচ্ছে তুই হৃদয়কে ভালোবাসিস। না, এটা কখনো হতে পারে না। তুই বিশ্বাস না করলেও এটা সত্যি। পরি, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। চলো। পরি, সন্ধ্যায় তৈরি থাকো, আমি তোমাকে নিয়ে যাব। কোথায়? পার্টিতে। আচ্ছা, আমি রেডি থাকবো। বাসার ভিতরে চলে আসলাম। এতক্ষণ যাও ভালো ছিলাম, বাসায় আসার পর আমার মন খারাপ হয়ে গেল। বাসার ভিতরে চলে এলাম। বাবা বলল, তুই কোনো কিছু চিন্তা করিস মা? না বাবা, আমার কিছুই হয়নি। আমি রুমে গেলাম। আচ্ছা যা, রুমে গিয়ে বিশ্রাম নে, ভালো লাগবে।
সন্ধ্যায় পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলাম। এর ভিতর রাব্বি ফোন দিল। নিচে নেমে ওর সাথে পার্টিতে গেলাম। আগে পার্টিতে আসলে অনেক আনন্দ ফুর্তি করতাম, কিন্তু আজকে কিছুই ভালো লাগছে না। সবাই আনন্দ ফুর্তি করছে আর আমি এক জায়গায় বসে আছি। রাব্বি বলল, সবাই আনন্দ ফুর্তি করছে আর আমি এক জায়গায় বসে আছি। রাব্বি বলল, পড়ি, চলো ডান্স করি। আমার ভালো লাগছে না। আরে চলো না, অনেক ভালো লাগবে। দেখো সবাই ডান্স করছে। আমি করব না, প্লিজ আমাকে জোর করো না। তোমার কি হয়েছে পড়ি? বেশ কিছুদিন ধরে তোমার আচরণ আমার কাছে কেমন জানি লাগছে। বললাম তো আমার কিছুই ভালো লাগছে না, আর এখন ডান্স করতে ভালো লাগছে না। তোমার শুরু আজকে ভালো লাগছে না তা কিন্তু না। যখন সবাই মিলে আড্ডা দিই তখনও তুমি মনমরা হয়ে থাকো, আর ওই দিন তুমি ঘুরতেও যেতে চাওনি। আর তার থেকে বড় কথা, তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না। আমার তো মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত। আমাকে আর বিরক্ত করো না তো, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আচ্ছা তুমি থাকো। রাব্বি চলে গেল। একটু পর আবার এসে বলল, আসো ড্রিঙ্ক করি। আমার ভালো লাগছে না আজকে। রাব্বি প্লিজ আমাকে বিরক্ত করো না। আমি কিছু বললেই তো এখন ভালো লাগবে না, মন তো এখন অন্য জায়গায় পড়ে আছে। মানে কি বলতে চাইছো তুমি? যা বলছি ঠিকই বলছি। এতদিন হৃদয়ের সাথে এক রুমে থেকে অনেক মজা করেছ, তাই তো এখন হৃদয়কে ভুলতে পারছো না। চুপ করো রাব্বি, আর একটা বাজে কথা বলবে না। এখন তো গায়ে লাগবেই। তা হৃদয় তোমাকে বাসরাতে কেমন দিয়েছিল যার জন্য ওকে এখনো ভুলতে পারছো না? অনেক হয়েছে, আর একটা বাজে কথা বলবি না। তোর জন্য হৃদয়ের সাথে আমার বিয়ে হওয়ার সত্ত্বেও ওকে ভুল বুঝেছি। দিনের পর দিন ওকে অপমান করেছি, তারপরেও ও কিছুই বলেনি, কারণ ও আমাকে ভালোবাসত। আমি ওর বিয়ে করা বউ সত্ত্বেও আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি। আমি ওকে ভালোবেসে ফেলেছি, অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আর কখনোই তুই আমার সামনে আসবি না, আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আরে তোর মতো মেয়েকে কে বিয়ে করবে যে তার স্বামীকে সবার সামনে মারে? আর তার থেকেও বড় কথা হলো, আমি সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করি না। হৃদয় পাগল ছিল বলে তোর মার খাওয়ার পরেও কিছু বলতো না। যা তো এখান থেকে। ওখান থেকে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, হৃদয় কি আমাকে আর কখনো মাফ করবে না? ডিভোর্সের তো আর 10 দিন বাকি। ও তো বলেছিল আমার কাছে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবে। না, আমি ওকে কিছুতেই ডিভোর্স দেব না, দরকার হলে মারা যাবো, তবুও না। সকালে আমার সব জিনিসপত্র একটা ব্যাগে ভরলাম। বাসা থেকে বের হব তখনই বাবা বলল, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস মা? শ্বশুর বাড়িতে। মানে? আমি হৃদয়ের বাড়িতে যাচ্ছি। আমি ওকে ভালোবেসে ফেলেছি বাবা, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। জানি না ও আমাকে মাফ করবে কিনা। আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি বাবা, তাই ওদের বাড়িতে চলে যাচ্ছি বাবা। যাবি তো ঠিক আছে, কিন্তু এভাবে যাচ্ছিস কেন? আগে তাদের সাথে কথা বল, তারপর যা। না বাবা, আর দরকার হবে না। তাহলে চল, আমিও তোর সাথে যাব। না বাবা, ভুল যেহেতু আমিই করেছি তাই আমায় তা ঠিক করতে হবে। আমি গেলাম। আচ্ছা যা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করছি, তখনই কে যেন কলিং বেল বাজালো। বাবা কি দরজা খুলে দিল। তুমি এখানে কি চাও? আমাকে মাফ করে দিন বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি জানি, তা মাফের অযোগ্য। তারপরেও একটি সুযোগ দিন না বাবা। হৃদয় তো তোমাকে পাগলের মতো ভালোবাসতো, আর তুমি ওকে দিনের পর দিন অনেক অপমান করেছো। আমি মানছি আমি অনেক ভুল করেছি, তারপরেও আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন বাবা।
আমি কথা দিলাম বাবা, আর কোনো দিন এমন কাজ করব না। আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে আরে, আর কাঁদতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমরা অনেক খুশি। আমাদের বিশ্বাস ছিল তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে। আসো, ভিতরে আসো। খাবার খাচ্ছিলাম, তখনই বাবার সাথে পরীকে দেখে দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, ও এখানে কেন বাবা? ও থাকবে না তো কে থাকবে? এটা তো ওরই বাড়ি। মানে? দেখ বাবা, পরি ওর ভুল বুঝতে পেরেছে, তাই ওকে মাফ করে দে। আবার নতুন কোনো প্ল্যান নিয়ে এখানে এসেছে। সাপকে বিশ্বাস করা যায়, তবু আমি ওকে বিশ্বাস করি না। হৃদয়, আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। আমাকে মাফ করে দাও প্লিজ। তুই কোন সাহস আমার হাত ধরেছিস? আমার হাত ধরার অধিকার তোর নেই। হৃদয়, ওর সাথে এরকম ব্যবহার কেন করছিস? পরিমা, তুমি খেতে আসো। ওর মতো মেয়ের সাথে এক টেবিলে বসে খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমি গেলাম। এই বলে রাগ করে খাবার না খেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। সবাই পরীকে মাফ করলেও আমি করব না। অনেক ভালোবাসতাম ওকে, তাই তো ওর সব করা অপমান মুখ বুজে সহ্য করতাম। কিন্তু এখন আমার মনে ওর জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। বাইরের হোটেল থেকে নাস্তা করলাম, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাত 10টায় বাসায় গেলাম। কলিং বেল বাজানোর পর পরি এসে দরজা খুলল। আমি বললাম, তুই এখন এখান থেকে যাসনি কেন? তোকে আমার সহ্য হয় না, যা তুই এখান থেকে। আমি আমার স্বামীর বাড়িতে আছি, যাব কেন? চুপ কর। কে তোর স্বামী? 6 মাস পূরণ হলেই তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। দয়া করে আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর এরকম জীবনেও করব না। কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তোমাকে কষ্ট দিব না। তুমি যা বলবে তাই করব। দরকার হলে তোমাদের বাসায় কাজের লোক হয়ে থাকবো। তারপরে আমাকে ডিভোর্স দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এবার তোর অভিনয় করা বন্ধ কর। আমি আর তোকে বিশ্বাস করছি না। এই বলেই নিজের রুমে যেতে লাগলাম। তখনই বাবা বলল, তুই এত রাত পর্যন্ত বাচ্চার বাইরে কেন ছিলি, আর এখন এসেই পরির সাথে চিল্লাচিল্লি করছিস? বাবা, তুমি যতই বলো না কেন, আমি আর ওর ফাঁদে পা দিচ্ছি না। চুপ কর মেরি, তোর জন্য সে সকাল থেকে না খেয়ে আছে। যা, হাত মুখ ধুয়ে খেতে আয়। এটা ওর একটা ফাঁদ। দেখো, কি যেন একটা মতলব নিয়ে বাড়িতে এসেছে, আর আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, এখন খাবো না। এই বলে রুমে চলে আসলাম। অনেকক্ষণ পর পরিও রুমে আসলো। আমি বললাম, তুই এই রুমে কেন এসেছিস? বারে, এটা তো আমার রুম। তোর রুম মানে? এটা শুধু আমার রুম, তুই এখান থেকে বের হ। হৃদয় প্লিজ, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম করব না। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? মনে আছে একদিন তোকে স্পর্শ করেছিলাম বলে তুই আমার গায়ে থাপ্পড় মেরেছিলি, ছোট লোক বলে অপমান করেছিলি, আর এখন তুই আমাকে জড়িয়ে ধরছিস? তোর কি মনে হয় তুই আমায় জড়িয়ে ধরলে আমি তোর মায়ায় পড়ে যাব? কখনোই না। ভালোভাবে বলছি, কাল সকালেই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। আচ্ছা, তা তোর সেই রাবের খবর কি? আমি আর ওকে ভালোবাসি না। ওর প্রতি শুধু আমার মোহ ছিল। কি গ্যারেন্টি আছে কালকে আবার অন্য ছেলের মোহে পড়ে আমায় ভুলে যাবি? তোর মতো মেয়েরা এছাড়া আর কি বা করতে পারে? বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আর একটা সুযোগ দাও আমাকে তোমাকে ভালোবাসার। তোর ন্যাকা কানা বন্ধ করে এখন রুম থেকে বের হ, আমি ঘুমোবো। কোথায় যাব? আর এটা তো আমারও রুম। আর এখন যদি আমাকে বের করে দাও তাহলে বাবা মা কিন্তু তোমায় খারাপ ভাববে। তারপর বললাম, থাক, তোকে রুম থেকে বেরোতে হবে না। এই রুমে নিচে গিয়ে শুয়ে পড়। আর মনে থাকে যেন বিছানায় আমার কাছে আসার চেষ্টা করবি না। আসার চেষ্টা করলে কিন্তু খুব খারাপ হবে। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম পরি আমার একে ঘুম থেকে উঠে গেছে আর মাকে নাস্তা করতে সাহায্য করছে। ভালোই, মা বাবা আর বোনকে পটিয়ে ফেলেছে। কিন্তু আমি ওকে কোনোদিনও মাফ করতে পারবো না।
ওকে বলেছিলাম একদিন ওকে আমার জন্য কাঁদতে হবে, আর আজকে সেই দিন এসে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। বাবাকে গিয়ে বললাম, বাবা, ও আর কতদিন থাকবে আমাদের বাড়িতে? আর কতদিন থাকবে মানে? ও আমাদের বাড়ির বউ, তাই সবসময় আমাদের বাড়িতেই থাকবে। কিন্তু আমি ওকে বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানতেও পারবো না। ও বাসরাতে আমার কাছে ডিভোর্স চেয়েছিল, তাই 6 মাস শেষ হলে ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তুমি যা বলবে আমি তাই করব। দরকার হলে তোমাদের বাড়ির কাজের লোক হয়ে থাকবো, তারপর আমাকে ডিভোর্স দেবে না প্লিজ। তোর মতো কাজের মেয়ে আমাদের আর দরকার নেই। হৃদয়, চুপ কর। ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন? আর একটা কথাও এখানে হবে না। চুপচাপ পরীকে নিয়ে কলেজে যা, আর এটা আমার আদেশ। এক প্রকার বাধ্য হয়েই পরীকে নিয়ে কলেজে গেলাম। কলেজের কাছাকাছি আসার পর পরীকে বললাম, রিক্সা থেকে নাম। নামবো কেন? এখনো তো কলেজে আসেনি। তোর কি মনে হয় তোকে নিয়ে আমি কলেজে যাব? কখনোই না। আর এখন এখান থেকে নেমে তুই তোর কলেজে যাবি, আর আমি আমার মতো কলেজে যাব। খবরদার, যদি তুই কলেজে আমার সাথে কথা বলতে আসিস তাহলে খুব খারাপ হবে। তারপর ওকে নামিয়ে দিয়ে আমি আমার মতো কলেজে গেলাম। কলেজে আসার পর জুয়েলকে বললাম, দোস্ত, একটা মহা বিপদে পড়েছি আমি। পরি আমাদের বাড়িতে চলে এসেছে, আর বলে কিনা আমি নাকি ওর স্বামী। এটা ওর শ্বশুর বাড়ি। তার মানে পরি তোকে মেনে নিয়েছে? তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি ওকে কখনো ভালোবাসবো না। তুই কি ভুলে গেছিস ও আমার সাথে কি কি করেছে? কিছুই ভুলিনি আমি, সব কিছুই মনে আছে। কিন্তু তোকে একটা কথা মনে রাখতে হবে, যে পরি তোর বিয়ে করা বউ। শুধু আর কিছুদিনের বউ। 6 মাস পূর্ণ হলেই ওকে তো আমি ডিভোর্স দিয়ে দেবো। মাথা খারাপ হয়ে গেছে তোর? যখন সবকিছু ঠিক হয়ে গেছে তখন আবার ওকে ডিভোর্স দিবি কেন? ও আমার কাছে ডিভোর্স চেয়েছিল, আর এটা ওর কোনো ফাঁদ। ওকে আমি আর বিশ্বাস করতে পারছি না। হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিবি না যার কারণে তোকে পস্তাতে হয়। যাই হোক, এখনো সব বাদ দে তো, চল ক্লাসে যাই। চল। ক্লাস করে আমি একাই বাসায় চলে আসলাম। বাসায় আসার পর বাবা জিজ্ঞাসা করলো, কিরে, তুই একা কেন? পরি কোথায়? পরীর ক্লাস এখনো শেষ হয়নি। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে রুমে শুয়ে আছি। অনেকক্ষণ পর আমার ঘুমটা ভাঙলো কোনো উষ্ণ ছোঁয়ায়। তাকিয়ে দেখি পরি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওকে অনেক সুন্দর লাগছে। ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু আমার মনটা বাধা দিল। আমি ওকে জোরে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে দিলাম আর বললাম, তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? তুমি আমার স্বামী, আর তোমাকে জড়িয়ে ধরার অধিকার আমার আছে। আর তুমি আমাকে সাথে করে নিয়ে আসলে না কেন? চুপ! আর একবারও তুই আমাকে স্বামী বলবি না। আর আমি কেন তোকে আমার সাথে করে নিয়ে আসবো? আর শোন, আজকের পর আর আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবি না। তুই মাত্র আর কিছুদিন এই বাড়িতে আসিস। 6 মাস পূরণ হলেই আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। আমি উকিলের সাথে কথা বলেছি। দয়া করে আমাকে ডিভোর্স দিও না। আমি আর কখনো তোমাকে জড়িয়ে ধরবো না। তুমি যা বলবে তাই করব। তোর ন্যাকানা বন্ধ কর, আর এখনই রুম থেকে বের হ। পরি এখন বাসার সব কাজ করে, মাকে কিছুই করতে দেয় না। মাঝে মাঝে ভাবিও কেন এমন করছে। তাহলে কি সত্যি আমাকে ভালোবাসে? না না, তা কি করে হয়? ও তো রাব্বিকে ভালোবাসে। রাব্বির জন্যই তো আমার কাছে ডিভোর্স চেয়েছিল। আমাকে অনেক অপমান করেছিল। কিন্তু ও যদি আমাকে ভালোই না বাসে তাহলে তো এতদিন আমার বাড়িতে থাকতো না, আর বাসার সব কাজও করতো না। আমি কিন্তু অপমান করি, তারপরেও কিছুই বলে না। তাহলে কি সত্যি পরে আমাকে ভালোবাসে? না না, এটা হয়তো ওর ফাঁদ। এভাবে চলছিল। অনেক অপমান করি, কিন্তু তারপরও বাড়ি থেকে যায় না। ডিভোর্সের আর মাত্র 2 দিন বাকি। সকালে নাস্তা করে অনিচ্ছা সত্ত্বেও পরীকে নিয়ে কলেজে গেলাম। প্রতিদিনের মতো আজকেও পরীকে কলেজেটাকে নামিয়ে দিলাম। তারপর আমি আমার মতো কলেজে গেলাম। কলেজে আসার পর জুয়েল বলল,
আর মাত্র 2 দিন আছে, তা কি সিদ্ধান্ত নিলি নিলয়? কিছুই ভাবতে পারছি না। ওকে তো অপমান করি, তারপরও আমাদের বাসা থেকে যায় না। তখন মনে হয় ও আমাকে ভালোবাসে, কিন্তু তখনই ওরা রাপিড মেলমেশার কথা মনে পড়ে যায়, আমাকে করা ওর অপমানের কথা মনে পড়ে যায়। তখনই খুব ঘৃণা হয়। কিছুই ভাবতে পারছি না। চল ক্লাসে যাই। তারপর ক্লাস করে চলে এলাম। ক্লাস করে ক্যাম্পাসের মধ্যে হাঁটছি আর ভাবছি, তখন একটা জায়গায় চোখ আটকে গেল। দেখি রাব্বির পরি হাত ধরে কথা বলছে, আর পরি ওর সাথে কথা বলছে। এসব থেকে আমার মাথায় রক্ত উঠে গেল। পরির কাছে গিয়ে, এই তোর ভালোবাসা? শেষ পর্যন্ত তুই তোর আসল রূপটা দেখিয়ে দিলে। আমি আগেই বলেছিলাম তুই নতুন কোনো প্ল্যান নিয়ে আমাদের বাড়িতে এসেছিস। তোদের মতো মেয়েরা কখনোই ঠিক হয় না। হৃদয় আমার। চুপ, তুই আর একটা কথা বলবি না। তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আমি ভেবেছিলাম তোকে আবার আপন করে নেব, কিন্তু তুই তার যোগ্য না। আর কালকে তোকে ডিভোর্স দিয়ে দেবো। কাল তুই তোর ডিভোর্স লেটার পেয়ে যাবি, তারপর আর কখনো তোর মুখ আমাকে দেখাবি না। এই বলেই ওখান থেকে চলে আসলাম। আর পরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাসায় আসার পর খেয়ে তুই ঘুমোতে গেলাম। ভাবছি পরিবার আমাকে ধোকা দিল। আমি তো ওর কাছে যাইনি, ও তো আমার কাছে এসেছিল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি পরি আমার রুম পরিষ্কার করছে। ওকে দেখে আমার মধ্যে রক্ত উঠে গেল। আমি রাগী ভাবে বললাম, তোর কি কোনো লজ্জা স্বরূপ নেই? বাইরের ছেলের সাথে নষ্টামি করে এখন আমরা আমাদের বাড়িতে এসেছিস। আসলে তোর চরিত্র ঠিক নেই। আমাকে মাফ করে দাও হৃদয়, আমি ওর সাথে কথা বলতে চাইনি। তোর আর কোনো কথা বলার দরকার নেই। তুই আজকেই আমাদের বাসা থেকে চলে যাবি। দয়া করে আমাকে বাসা থেকে বের করে দিও না। তুমি আমার কথাটা তো একবার শোনো প্লিজ। তোর কোনো কথা শোনার প্রয়োজন আমার নেই। তুই যদি বাসা থেকে চলে না যাস, আমি নিজেকে নিজে শেষ করে দেব। কারণ তোর সাথে এক পয়সা থাকাচ্ছে আত্মহত্যা করা অনেক গুণে ভালো। তোমার নিজেকে শেষ করতে হবে না, তার চেয়ে বরং আমি তোমার জীবন থেকে চলে যাই। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তবে একটা কথা কি জানো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম। এই বলে পরি বাসা থেকে চলে গেল। পরি চলে যাবার পর বাবা মা আমার রুমে এসে বলতে লাগলো, পরি ভাবে চলে গেল কেন? ওকে আমি চলে যেতে বলেছি। আমাদের বাড়িতে আসা ও সবকিছু নাটক ছিল। ও এখনো রাব্বিকে ভালোবাসে। আজকে কলেজে রাব্বি ওর হাত ধরে কথা বলতে দেখেছি। যেটা হয় আমরা সেটা দেখি না, আর যেটা না হওয়ার সেটাই আমরা দেখি। তোরও ঠিক এমনটাই হয়েছে। তুই পরির সব কথা শুনতেই তারপর সিদ্ধান্ত নিতি, কিন্তু তুই তোর কোনো কথা শুনলেই না। এতদিন ও এই বাড়িতে রয়েছে, আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে অভিনয় করেছে, কারণ ওর চোখে আমি তোর প্রতি ভালোবাসা দেখেছি। একটা কথা মনে রাখিস, তুই অনেক বড় ভুল করলি। এই বলেই বাবা চলে গেল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে উকিলের কাছে গেলাম। উকিলের কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে আমি সই করে আমি পরির বাড়িতে গেলাম। রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। ঠিক তখনই পিছন থেকে কে যেন ডাক দিল। তাকিয়ে দেখি রাব্বি। তুই আমায় কেন রেখেছিস? এই দেখ ডিভোর্স পেপার। আজ থেকে আমি আর তোদের মাঝে দেওয়াল হয়ে থাকবো না। তুই পরীকে ভুল বুঝেছিস। মানে? ওই দিন আমি পরীকে কথা বলার জন্য ডেকেছিলাম, পরী রাজি হয়নি। আমি ওকে জোর করছিলাম। আসলে আমি পরীর কাছে মাপ চাইতে গিয়েছিলাম। আমিও পরীকে মন থেকে ভালোবাসিনি। ওর প্রতি শুধু আমার একটা মোহ ছিল। ওকে বলেছিলাম ও যেন তোকে নিয়ে সুখে থাকে, আর আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। আর তখনই তুই এসে ভুল বুঝলি, পরীকে কিছু বলার সুযোগই দিলি না। পরী তোকে অনেক ভালোবাসে রে, অনেক। এটা শোনার পর ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলাম। তাড়াতাড়ি পরিতের বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা, বাড়ির ভিতরে কাজের লোক। আর আমি পরির বাড়িতে ছিলাম বলে সবাই আমাকে চেনে। তাদের কাছে কিছু না জিজ্ঞাসা করেই সোজা পরির রুমে গেলাম। গিয়ে দেখি পরি রুমে নেই। বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ। তাহলে কোথায় গেল পরি? তখনই টেবিলের উপরে একটা কাগজের দিকে চোখ গেল। কাগজটা উঠিয়ে পড়তে লাগলাম। কাগজে লেখা ছিল,
হৃদয়, আমি জানি আজকে তুমি আমার কাছে ডিভোর্স পেপারে সাইন করাতে আসবে, কিন্তু আমি কি করে ডিভোর্স পেপারে সই করব বলো? আমি তো তোমায় অনেক ভালোবাসি। আমি মানছি তোমার উপর অনেক অত্যাচার করেছি, হয়তো তো মাফের অযোগ্য, কিন্তু বিশ্বাস করো, রাব্বির সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। ও শুধু ওই দিন আমার কাছে মাপ চাইতে এসেছিল আর বলেছিল যে আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। তুমি আমার কোনো কথাই শুনলে না, শুধু ভুল বুঝলে। আমি জীবিত অবস্থায় ডিভোর্স পেপারে সই করতে পারবো না, তাই অনেক দূরে চলে যাচ্ছি। তুমি তোমার মনের মতো মেয়েকে বিয়ে করে নিও, আর পারলে আমাকে মাফ করে দিও। ইতি, তোমার পরি। চিঠিটা পড়ার সময় চোখ দিয়ে পানি পড়ে কাগজটা ভিজে গেল। দৌড়ে নিচে নেমে কাজের লোকের কাছ থেকে হসপিটালের ঠিকানা নিয়ে পরীর কাছে গেলাম। হাসপাতালে গিয়ে পরীর বাপকে জিজ্ঞাসা করলাম পরীর কি অবস্থা। বলল যখন বিপদমুক্ত। আমি কি পরীর সাথে কথা বলতে পারি? আমি উপর রুমে গেলাম। আমাকে দেখেই পরী বলতে লাগলো, ডিভোর্স পেপারে সই করতে এসছো? আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। তোমার মাফ চাইতে হবে না। আমি আর কিছুই বললাম না, শুধু পরীকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুদিন পর হাসপাতাল থেকে পরীকে আমাদের বাসায় নিয়ে গেলাম। রাতে মা একটা ঠিকানা দিয়ে ওই জায়গায় যেতে বলল। কাজ করে ওই বাসায় এসে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি রুমটা অন্ধকার। লাইট অন করে দেখি বাসর ঘরের মতো সাজানো, আর পরী খাটের উপর বধূ সেজে বসে আছে। দরজারকে পরীর কাছে যেতে লাগলাম। পরী এসে আমাকে সালাম করলো। তারপর দুজনে অজু করে নামাজ পড়লাম। পরী বলল, এখন থেকে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, শুধু ভালোবাসা থাকবে। ঠিক আছে মহারানী। তারপর লাইট অফ করে পরীর কাছে গেলাম। অবশেষে আমাদের প্রেম কাহিনীটা সফল হলো। কাল থেকে শুরু হবে এক নতুন সকালের।